ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। এসো মৃত্যুদূত, তোমার কোলে ঝাইপে পড়ে আমি চির শান্তির দেশে চলে যাব। এসো এসো এসো। কি আপনি কি সর্বনাশ করতে যাচ্ছিলেন? সর্বনাশ সর্বনাশ তো আপনি আবার করলেন। একে বলো বাবু, আপনি দ্রৌপদী, তুমি তুমি এভাবে টিনের তলায় আত্মহত্যা করতে যাচ্ছিলে? কি বলছো তুমি? প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তুমি একটি আগুনের শিখা, আর আজ এইভাবে তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, তোমার চোখে জল। কি হয়েছে দ্রৌপদী? আমাকে বিশ্বাস করে সব খুলে বলো। বিশ্বাস বিশ্বাস যে আর দ্রৌপদীর মন থেকে হাইরে গেছে গো বনবাবু। এই পৃথিবীর মানুষগুলান দ্রৌপদীর কাছে জানোয়ার, আর এই পৃথিবীটা দ্রৌপদীর চোখে ওই কাঞ্চনতলার জঙ্গলের চেয়েও বড় জঙ্গল। সেই জঙ্গলকে সুন্দর করে তোলার জন্য তো আমি তোমাদের জীবনে এসেছি দ্রৌপদী। জঙ্গলকে তুমি ভয় পাও? পৃথিবী জঙ্গলে ভয় পাই গো বনবাবু। ভয় পাওয়ার কারণ? এখানে যে হীরালাল হালদারের মতো জানোয়ার হীরালাল হালদার উচ্চারণ করবেন না, ওই হালদার বাড়ি নামটা উচ্চারণ করবেন না। কাকে দোষ দেব? ঠগ বলতেছে গা উচড় হয়ে যাবে, নইলে নইলে আমার লিজের জন্মদাতা তোমার বাবা কি করেছেন? তোমার বাবা? পারবো নি, আমি বলতে পারবো নি, সেই কথা আমি উচ্চারণ করতে পারবো নি। বলতে তোমাকে হবেই দ্রৌপদী। একটু একটু করে গোটা ঘটনাকে তুমি রহস্যময় করে তুলেছ। তুচ্ছ কারণে আত্মহত্যা করার মতো মেয়ে তুমি নও। সত্যি করে বলো, কি হয়েছে? কিসের জন্য তোমার বাবার উপর এত অভিমান, আর ওই হীরালাল হালদারের উপর তোমার এত ঘৃণা? সে পাপের বিধিবিধান হয় না, সে পাপের কথা শুনতে নাই গো বনবাবু। আমি শুনবো দ্রৌপদী। সত্যি যদি তা পাপ হয় তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করবো তার প্রতিবিধান করতে। কতটুকু শক্তি আছে আপনার বলেন? কতটুকু শক্তি আছে আপনার? আমার জন্মদাতা পাপ সুরের মতো চুপি চুপি হীরালাল হালদারে আমার ঘরে ঢুইকে দিয়ে। থাক দ্রৌপদী, থাক, আর বলতে হবে না। তাহলে তাহলে সরে যান আমার সামনে থেকে। আমি যা ঠিক করেছি আমারে তাই করতে দেন বনবাবু। না দ্রৌপদী, না, এই পথ সঠিক নয়। অন্যায় করেছেন তোমার বাবা আর হীরালাল হালদার। তাদের প্রাপ্য শাস্তি তুমি কেন মাথা পেতে নেবে? ওদের পাওনা শাস্তি মিটে দেবার ক্ষমতা আমার নাই বলে। শাস্তি দিতে গিয়ে শুধু ক্ষমতারই প্রয়োজন হয় দ্রৌপদী। আজ নিজের জীবনটাকে শেষ না করে দিয়ে যারা তোমার ফুলের মতো জীবনটাকে ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছে, তাদের সামনে যদি আবার তুমি নতুন বর্ণ গন্ধ নিয়ে ফুটে ওঠো, সেটা কি তাদের উপযুক্ত জবাব হবে না দ্রৌপদী? হ্যাঁ, তোমাকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আবার নতুন বর্ণ গন্ধ নিয়ে তোমাকে দাঁড়াতে হবে দ্রৌপদী। কোথায় কোথায় ফুটবো গো বনবাবু? আমি কি কখনো আমার সেই বাপের ঘরটাতে ফিরে যেতে পারবো? তোমার বাপের ঘরে যেতে পারলেও আমার কোয়ার্টারের একটা ঘর তোমার জন্য আমি ছেড়ে দেবো। লোকেতে তোমার নামে কথা বলবে বনবাবু। লোককে বোঝাবার দায়িত্ব আমার। কজনকে বোঝাবেন? আপনার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, তারা বাধা দেবে না? না দ্রৌপদী, না, আমরা আত্মীয় স্বজন যারা আছেন তারা সব কথা শুনলে আমাকে আশীর্বাদ করবেন। আর আমার আপনজনেরা তারা কি
কি ভালো চোখে নেবে আমাকে? আজ বাদে কাল যদি আপনি এই বন থেকে বদলি হয়ে চলে যান, তখন কে আমারে দেখবে? কার ঘরে পাবো আমার জায়গা? তোমার নিজের ঘরে দ্রৌপদী, জীবন তোমার এখানে শেষ নয়। তোমার জীবনে স্বামী আসবে, সন্তান আসবে। স্বামী, সন্তান। দ্রৌপদীর জীবনের এই কথা মেনে নিয়ে কোন পুরুষ তাকে বিয়ে করতে এগিয়ে আসবে? তেমন পুরুষ আমি খুঁজে বের করবো দ্রৌপদী। আর যদি খুঁজে না পান? দ্রৌপদী, বলেন, চুপ করে গেলেন কেন? জবাব দিন। যদি খুঁজে না পান, তাহলে আপনি পারবেন আমারে বিয়ে করে আপনার ঘরে নিয়ে যেতে? বনবাবু, যে কাজ করতে আপনার নিজের লজ্জা লাগে, সেই কাজ আর একটা পুরুষরে দিয়ে করাবেন কেন? আমি তো আপনার দয়া চাই নাই, করুণা চাই নাই। আমি চেয়েছিলাম শুধু একটু মরতে। আপনার ঘরের মা বোনেদের যদি আমার মতো অবস্থা হতো, তাইলে তারাও তাই করতে চাইতো বনবাবু। হয়তো তোমার কথাই সত্য দ্রৌপদী, কিন্তু চোখের সামনে একটা মানুষের মৃত্যুকে আমি উপায় কি বনবাবু? যে মানুষটারে বাঁচাবার দায়িত্ব আপনি নিতে পারবেন না, তাকে মরতে বাধা দেবেন কেনে? আমি চললাম বনবাবু। দ্রৌপদী, ওকে মরতে দিও না। ওদের অন্তরে ভগবান লুকিয়ে আছে। এই ভগবানের ঘুম ভাঙাবে তুমি। ঘৃণা নয়, অবজ্ঞা নয়, বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়াবে তাদের পাশে। তাদের সুখে হাসবে, দুঃখের দিনে তাদের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। নিজের মঙ্গল অমঙ্গলের কথা ভুলে ওদের জীবনে মিশিয়ে দেবে ওর জীবনকে। ওদের ওই এক এক তাল কাদামাটিকে তোমার চেতনার আগুনে পুড়িয়ে শিক্ষার রুচির ছেনি বাটালি দিয়ে কুঁদে কুঁদে গড়ে তুলতে হবে একটা জীবন্ত মানুষের মূর্তিকে। দাঁড়াও দ্রৌপদী। কেন বনবাবু? আমি তোমাকে বিয়ে করবো দ্রৌপদী। বনবাবু, হ্যাঁ দ্রৌপদী, হ্যাঁ। আর দ্বিধা নয়, কণ্ঠ নয়, ধরো আমার হাত। না বনবাবু, এ হয় না। আপনি যা করতে যাচ্ছেন, পৃথিবীর একটা মানুষও যাবেন না। আমরা মানিয়ে নিলে সবাই মানিয়ে নেবে দ্রৌপদী। বনবাবু, এ হয় না, এ হতে পারে না। কেন দ্রৌপদী, কেন হতে পারে না? কি সৈকত, তুই এখানে? দাঁড়া, সে প্রশ্ন উত্তর আমি পরে দিচ্ছি। তার আগে তোকে একটা অভিনন্দন জানাই। কেন আমাকে অভিনন্দন কেন? কারণ তুই যে কাজটা করতে যাচ্ছিস, সেটা আমার বন্ধু পার্থ ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয় বলে তোর সিদ্ধান্তে কোনো ভুল নেই। তোদের প্রেম কতখানি গভীর তা আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, দ্রৌপদী খুব ভালো মেয়ে। দ্রৌপদী, তুমি শুনতে পেয়েছো তো? এই গোটা পৃথিবী না হোক, একটা মানুষ অন্তত আমাদের সম্পর্ককে মেনে নিয়েছে। এসো এসো দ্রৌপদী, আর অনর্থক চিন্তা নয়। এসো ধরো আমার হাত। এই মনিহার আমার নাহি সাজে। আমার মেজাজটাই একেবারে বদলে গেছে। এতক্ষণ বাড়িতে থাকলো, অথচ আমার সঙ্গে একটা কথা পর্যন্ত বললো না। এদিকে দাদা তো এত ব্যস্ত বিয়ের আয়োজন নিয়ে, একবার স্বর্ণকারের বাড়িতে ছুটছে, তো একবার হালুকারের বাড়ি। আরে পাগলি, ছুটতে হবে না। আরে বাবা, এই মাত্র আমি রমেশ শেখরাকে বলে এলাম, বিয়ের দিন ফাইনাল হলে আমার 2 মণ মাছ লাগবে। আর ভোলা জেলেকে বলে এলাম, এখন থেকে তোর জন্য হার আর চুরিটা গড়িয়ে রাখতে। হাসলি কেন? তোমার কথা শুনে দাদা, দাঁড়াও, হ্যাঁ? দাঁড়াও। তুমি রমেশ সাকরাকে বলে এসেছো যে কি জানো, 2 মণ চাল না মাছ, আর ভোলা জেলেকে বলে এসেছো হারা চুরি করা। দেখো কাণ্ড। আরে বাবা, কাজের চাপে আমার মাথা একেবারে গোলমাল হয়ে গেছে। শুধু তোমার একার মাথায় নয় নারায়ণদা, ওদিকে আমার বৌদির অবস্থা আরো ভয়ঙ্কর।
এ কেন রে সিদ্ধার্থ, কেন? বৌদির আবার কি হয়েছে? নিমন্ত্রিতদের লিস্ট তৈরি হচ্ছে রে বাবা। আচ্ছা, দিস্তার পরে দিস্তা কাগজ শেষ হয়ে গেল, তবু নিমন্ত্রিতদের লিস্ট আর শেষ হয় না। আরে সে কি? কাগজ কলম গুছিয়ে তুলে রাখতে না রাখতেই আবার চিৎকার শুরু ছোট হয়। ওই আরে ও ছোট, ওরে গেলি কোথায়? এখানে আছিস, দেবী আসছে। হে ছোট, এই তো তুই এখানে। আরে বাবা, আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। এই শোন না, শোন না, আমার বড় মামার মেজো ছেলের সেজ শ্বশুরের ছোট মেয়ের নামটা তোরে নেমন্তন্ন লিস্টিতে লিখেছিস তো? বৌদি লিখেছি, বৌদি লিখেছি। লিখেছিস? এই লিখতে লিখতে হাত আমার একেবারে ব্যথা হয়ে গেছে। বাবারে। এবার আমাকে একটু খান্তি দাও না বৌদি। এই খেঞ্চি দেবো মানে? এই শোন, তো দাদা তো সংসারে থেকেও না থাকা, আর তোরা দুটি ভাই কুটোটি ভেঙে দুটোটি করবি না। করতে হবে বড় বউ, করতে হবে। গীতায় পড়নি? ও, তুমি এখনো সেই গীতা নিয়েই পড়ে আছো? আরে বাবা, কাল সন্ধ্যে থেকে বলছি যে পঞ্জিকা দেখে একটা শুভ দিন ঠিক করো। হয়ে গেছে বড় বউ, শুভ দিন ঠিক করা হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেছে। আগামী 12ই ফাল্গুন। ভালোই ফাল্গুন। আরে বাবা দেখো কাণ্ড! আর মাত্র 10 দিন বাকি, অথচ আমার তো হাজার কাজ পড়ে আছে। মাংস অর্ডার দিতে হবে, মিষ্টি অর্ডার দিতে হবে, কাপড় জামা কিনতে হবে, অথচ এখনো এখানে আমি দাঁড়িয়ে আছি। আমি যা বৌদি, বৌদি আমি আসি, বৌদি আমি আসি। দাদা, থাক, 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 থাক। দাদা, দাদা আমি আসি। আর মাত্র 10 দিন বাকি, সব কাজ তো আমাকেই করতে হবে। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। হ্যাঁ বড় বউ, হ্যাঁ, বলো। আর মাত্র 10 দিন। হ্যাঁ। আরে বাবা, ওতেই যথেষ্ট। এই ছোট ছোট, শোন শোন শোন। এই ছোট, তুই এক কাজ কর, তুই ওই নিমন্ত্রণ পত্রগুলো ছাপাবার ব্যবস্থা করে দেয়। এই আর প্রতিমা, আয় 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 আয়, এদিকে এদিকে আয়। এই শোন, আমরা দুই বোনে হাতে হাত মিলিয়ে বাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলি। কিন্তু ভারী অন্যায় বৌদি, নতুন কনেকে দিয়ে তুমি ওই ঘরদোর সাফ করাবে? বৌদি, ওকে না এই সমস্ত উল্টোপাল্টা কথা বলতে বারণ করো, তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না বলে দিলাম। আর কি তা বললে হয় মা? বড়দা। এবার থেকে তো তোমাকে পাকাপাকি ভাবে এবারে আসতে হবে। হ্যাঁ। এই থাক থাক, খুব লজ্জা দেখিয়েছিস, আর লজ্জা দেখাতে হবে না। আয় আয় আমার সঙ্গে ভেতরে আয়। বৌদি, মিতা, তুমি হঠাৎ বাড়ি ফিরে এলে যে, কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি তো? ঘটেছে দাদা, কি? তবে সেটা প্রীতিকর না অপ্রীতিকর সেটা বিচার করবেন আপনারাই। তার মানে গতকাল তোমাদের কোনো সংবাদ না দিয়ে এক অসহায় ভাগ্য বিড়ম্বিতা নারীকে ভাগ্য বিলম্বিত নারীকে কি? আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। দাদা! চুপ কর, চুপ কর পার্থ, চুপ কর। কার সামনে দাঁড়িয়ে তুই সব কথা বলছিস? ওরে ওরে, তোর দাদা যে সারাক্ষণ তোর কথাই চিন্তা করে। ওরে আমি যে তোর নাম ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর সেই তুই আমাদের ভুলিনি বৌদি, ভুলিনি। তোমার এই জগৎধাত্রীর মতো রূপ প্রতি মুহূর্তে ভেসে উঠেছে আমার চোখের সামনে। কানে বেজেছে দাদার আজন্মের শিক্ষা। তাহলে এ ভুল তুমি কেন করতে গেলে? এ ভুল নয় সিদ্ধার্থ। বৌদি, ওই দিন যা ঘটেছে আমি তোমাদের সব খুলে বলবো, কিন্তু বাইরে আপনাদের বৌমা দাঁড়িয়ে আছে, তাকে আমি একটু বাড়ির ভিতরে নিয়ে আসি। দাঁড়াও! তোমার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। তুমি জানো না যে এবাড়ির বউ হয়ে যে আসবে সে কখনো এইভাবে আসতে পারে না? জানি। তুমি কি বোঝো না যে আজকের পৃথিবীর শিক্ষা রুচি কর্তব্য জ্ঞানের সঙ্গে পরমার্থ ভট্টাচার্যের শিক্ষা রুচি কর্তব্য জ্ঞানের বিরাট বিরাট তফাৎ আছে? বুঝি। সবকিছু জেনে বুঝেও তুমি এইভাবে আমার স্বপ্নের সৌধটাকে ভেঙে চুরমার করে দিলে। আজীবন আমি বেদ উপনিষদ বেদান্ত পাঠ করে এসেছি। জীবনে কোনোদিন সত্য ছাড়া আমি মিথ্যা বলিনি। আর আজ এই প্রথম তোমার জন্য আমাকে মিথ্যাবাদী সাজতে হবে। কি বললে দাদা? আমার জন্য আপনাকে মিথ্যাবাদী সাজতে হবে? ওরে পার্থ, তুই কি চোখ থাকতেই অন্ধ? তুই জানিস না তোর দাদা ওই প্রতিমার সঙ্গে তোর বিয়ে। থাক না বৌদি, এতক্ষণ তো আমার
অনেক অসম্মান হয়েছে, ওই কথাটা উচ্চারণ করে আর তোমরা আমাকে অপমান করো না বৌদি, আর আমাকে অপমান করো না। প্রতিমা, অবাক হয়ে তাকিয়ে আছো কি মূর্খ? তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছুই নেই? তুমি কি এখনো বুঝতে পারছো না যে বিনা দোষে একটা সরল নিষ্পাপ মেয়ের জীবনে তুমি এ কোন বঞ্চনার বীজ ঢেলে দিয়েছো? আজ আর বুঝে কোনো লাভ নেই দাদা। দোষ শুধু আমার একার নয়। আপনারা যদি আভাসে ইঙ্গিতে ব্যাপারটা আমাকে বলতেন, তাহলে বোধহয় আজ এই দুর্ঘটনাটা ঘটতো না। ওরে পার্থ, আজ তুই এই কথা বলে তুই ভোলাতে পারবি পার্থ? আমি ভুল বোঝাতে চাই না বৌদি। বিশ্বাস করো বৌদি, যে ঘটনা ঘটেছে আমি তোমাদের সব খুলে বলবো, কিন্তু বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অন্তত তার কথা ভেবে একটিবার অনুমতি দাও তাকে না, বাড়ি। একেবারে না। দোষ তো মেজদা করেছে বড়দা, তার শাস্তি আপনি মেজ বৌদিকে কেন দিচ্ছেন? মেজ বৌদি? কাকে তুমি মেজ বৌদি বলছো? সেটা কি আপনি বুঝতে পাচ্ছেন না দাদা? সত্যটাকে আর আপনি অস্বীকার করবেন কি করে? বিয়ে যখন হয়েই গেছে। না, একেবারেই না। কারণ সংযমহীন ইচ্ছার প্রকাশ যে বিয়ের মধ্যে, সে বিয়েকে আমি মানি না। কিন্তু আমি যে অনেক আশা নিয়ে আমার বোনকে আপনার কাছে নিয়ে এসেছি বড়দা। শাক যদি নাও বাজে, উলু যদি কেউ নাও দেয়, তবু তো এই মেয়েটা এই বাড়ির বউ। বউ আমার 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 পার্থের বউ। অন্নপূর্ণা, ভুলে যেও না, তোমার পাশে দাঁড়িয়ে একটা নিরীহ মেয়ে কিন্তু শুধু চোখের জল ফেলে যাচ্ছে। সে চোখের জল আপনি কোনোদিনই মোছাতে পারবেন না দাদা। তার জন্য নতুন করে কেন আপনি আরেকটা নতুন মেয়েকে কাঁদাবেন? কারণ তোমার বিচার বুদ্ধি আর আমার বিচার বুদ্ধি এক নয়। বিচার বুদ্ধি এক না হলেও অন্তরটা তো এক। তাকিয়ে দেখুন এই নিষ্পাপ মুখটার দিকে। বলুন বলুন দাদা, আর সকলের মতো আপনার অন্তরটাও কি কেঁদে উঠছে না? সে কথার উত্তর আমি তোমায় দেব কেন? তুমি কে? আর তাছাড়া এই বাড়ির ব্যাপারে কথা বলতে এলে সে কথা আমি শুনবই বা কেন? ওর কথা না শুনলেও আমার কথা তো তুমি শুনবে। এতক্ষণ পার্থর উপর যে রাগ করেছিলাম, ওই মুখটার দিকে তাকিয়ে সে রাগ আমার কোথায় উধাও হয়ে গেছে। অন্নপূর্ণা, ওগো ওগো, আমি তোমার দুটো পায়ে পড়ছি। অন্নপূর্ণা, ওগো, ওগো, ভুল যা হয়েছে সব ভুলে যাও। ওই মেয়েটাকে বরণ করে আমাকে ঘরে তুলতে দাও। বড় বউ, তুমি কি পাগল হয়ে গেছো? না না বড়দা, না। বৌদি তো ঠিক কথাই বলেছে বড়দা। প্রতিমা, আমার মতো একটা মেয়ের জন্য কেন কেন আপনারা সবাই আপনাদের সংসারে অশান্তির আগুন জ্বালাবেন বড়দা? আমি আমি বলছি বৌদি, ওকে তোমরা বরণ করে ঘরে তুলে নাও। আমি কিচ্ছু মনে করবো না, আমি কিচ্ছু মনে করবো না, আমি কিচ্ছু কিন্তু আমার বিবেক, সেও কি প্রতিমার মতো ওই রকম হাসি মুখে বলতে পারবে যে পার্থ যা করেছে সে ঠিক করেছে? হ্যাঁ, পরমার্থর আদর্শ সম্মানের উপযুক্ত মর্যাদা সে রেখেছে। রেখেছে রেখেছে বড়দা, রেখেছে। আপনি পার্থের মুখ থেকে একবার সব কথা শুনুন। কোনো লাভ নেই। তুমি কি তোমার জিতটাই বড় করে দেখবে? দিদি নয় অন্নপূর্ণা, দিদি নয়, আমার মানবিকতা। কিন্তু মানবিকতা তো আমাদেরও আছে দাদা। আপনি কি দেখতে পাচ্ছেন না বৌদির চোখের জল? আপনি কি বুঝতে পাচ্ছেন না আমাদের মনের অবস্থা? আপনি কি অনুভব করতে পাচ্ছেন না যে সমস্ত ভুল ভ্রান্তি বিসর্জন দিয়ে আমরা মেজ বৌদিকে এ বাড়িতে তার উপযুক্ত আসনে প্রতিষ্ঠা করতে চাই? সিদ্ধার্থ! কি বললে তুমি? না, ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। ক্রোধের বশবর্তী হয়ে আমি বরং ভুল করছিলাম। তাই তোমরা যা চাইছো তাই হোক। আমি বরং এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। দাঁড়ান দাদা,
জীবনে আপনার মতের বিরুদ্ধাচরণ আমি করিনি, আজও করব না। ভেবেছিলাম কোনো একটা মানবিক কারণে একটা অসহায় মেয়ের জীবনের দায়িত্ব গ্রহণ করেছি, সে কথা শুনলে আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার কথা শোনার আগ্রহ যখন আপনার নেই, তখন আমি সব দোষ নিজের মেনে নিয়ে আমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাবি? না গিয়ে কি করব বৌদি? এই মেয়েটাকে যে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, যে বাড়িতে আমার স্ত্রী থাকার অধিকার নেই, সে বাড়িতে আমি থাকবো কেমন করে? মেজদা, দুঃখ করিস না সিদ্ধার্থ, আমি দূর থেকেই তোদের কথা ভাববো। সকালে উঠে মনে মনে প্রণাম জানাবো আমার বৌদির পায়ে, সারাদিন যত কাজ করব প্রতি মুহূর্তে স্মরণ করব বর্দার শিক্ষার কথা। তারপর কোন একটা নিশুরি ডাকে, যখন কোন একটা দুঃস্বপ্ন দেখে আবার হঠাৎ ঘুম ভেঙে যাবে, তারপর মনে পড়বে এই পৃথিবীর বুকে আমার জন্য এমন একটা সুখের স্বর্গ ছিল, যেখানে আমার জন্য স্নেহ, মায়া, মমতা সবই ছিল। মেজদা, শুধু ছিল না আমার থাকার অধিকার। কি গো, ওর কথাগুলো শুনে এখনো তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো? বড়দা, ও বড়দা, মেজদার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বড়দা। তুমি ওদের ক্ষমা করে দাও বড়দা, তুমি ওদের ক্ষমা। উপায় নেই সিদ্ধার্থ, উপায় নেই। তোমরা হয়তো বুঝতে পারছো না যে তোমাদের মতো আমার মনে ওই একই কষ্ট হচ্ছে। তোমাদের মতো আমার অন্তরটাও ডুকরে ডুকরে কেঁদে উঠছে। কেননা আমার শিক্ষা দিয়ে যে তিল তিল করে গড়ে তুলেছিলাম ওই পাঠ্যকে, তবু সেই পার্থকে আপনি চলে যেতে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। বেশ, আমি চলেই যাচ্ছি। চলে যাবি? এক্ষুনি এলি? আমার এক্ষুনি চলে যাবি? মুখে কিছু দিবি না? না বৌদি না, এমনিতেই তোমাদের কাছে আমার অনেক ঋণ। আমি আর ঋণের বোঝা বাড়াবো না বৌদি, আমি আর ঋণের বোঝা বাড়াবো না। শুধু বর্দার কাছে আমি একটা জিনিস চাইবো। আমার কাছে? হ্যাঁ, বলো বলো কি চাইছো বলো। দ্রৌপদীর জন্য আমি শাখা চূড়া কিনে রেখেছি। এই গৃহের গৃহদেবতার একটু নারায়ণের কল্যাণ স্পর্শ। যার জন্য কিনে এনেছো তুমি তাকেই পরিয়ে দিও। এবারের কোনো আচার অনুষ্ঠান যখন তুমি মানাওনি, তখন এই সামান্যটুকু দয়া করে কেন আমার গৃহের গৃহ দেবতা নারায়ণকে তুমি আর অসম্মান করবে? কি বললে দাদা? আমি অসম্মান করবো গৃহদেবতা নারায়ণকে? আমার আর কিছু বলার নেই বর্দা, আমার আর কিছু বলার নেই। আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি বলে যাচ্ছি বর্দা, জীবনে আমি যদি কোনো ভুল না করে থাকি, তাহলে এই শাখা জোড়া আপনাকেই তুলে দিতে হবে ওই দ্রৌপদীর হাতে। আর সেদিনই প্রমাণ হবে কে ভুল করেছিল, এই পার্থ না পরমার্থ। একটু দাঁড়াও গো বনবাবু, সারাটা দিন ধরে যে স্বর্গের কথা তোমার মুখে শুনেছি, সেই স্বর্গে আমার আশা হলো, কিন্তু থাকা হলো না। মন্দিরে এলাম, কিন্তু দেবতারে পূজা করার সৌভাগ্য আমার হলো নে। যদি কখনো কোনোদিনও হতভাগিনী এই দ্রৌপদীরে আপনাদের মনে পড়ে, তাহলে একবারটি যাবেন এই হতভাগীর কাছে। সেদিন আর কিছু না পারলেও পেরান ভরে আশীর্বাদ করে যাবো আবার লক্ষণের মতো দেওর রে। পেন নাম জানিয়ে যাবো এবারের ভগবান
ভগবান রে ভগবান। দ্রৌপদী চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চলে গেল ওরা, ওরা যে চলে গেল বড় বউ। আপনিই তো তাড়িয়ে দিলেন। কিন্তু কিন্তু এ কি, আপনার আপনার চোখে জল, আপনি আপনি কাঁদছেন? এই সংসারে যারা ন্যায় বিচার করে তাদের তো এমনি করেই কাঁদতে হয় ভাই। নিজের চোখের জল ফেলতে না জানলে পরের চোখের জলের মর্ম কি বোঝা যায়? যায় না, যায় না। এতদিন পার্থকে দেখে আমি অবাক হয়ে যেতাম, কিন্তু আজ বুঝলাম এমন পরমার্থরা আছে বলেই আজও পার্থরা এ পৃথিবীতে আছে। আমি আবার আসবো, আবার আমি আপনাকে প্রণাম করব, আর অর্থের জন্য অর্থহীন হয়ে যাওয়া আমার জীবনটাকে ওই পরমার্থের শিক্ষায় নতুন পথে চালিত করব, নতুন পথে, নতুন পথে। বিদায়ের রাগিনী এইভাবে বেজে উঠলো বড় বউ। অথচ অথচ একটু আগে এই নিয়ে কত জল্পনা কল্পনা, কত কত সুখ স্বপ্ন, সব সব এক নিমিষে মিথ্যে হয়ে গেল বড় বউ। আচ্ছা আচ্ছা বড় বউ, বড় বউ তুমি বলতে পারো বড় বউ, এই অপরাধ কার? আমার আমার আজন্মের শিক্ষা নাকি পার্থের ওই আধুনিক দৃষ্টিভঙ্গি? তার বিচার কে করবে দাদা? আপনার মনের কথা আপনি জানেন, কিন্তু আমার মেজদা কত কথাই সে বলতে গেল। একটা কথাও আপনি তাকে বলার সুযোগ দিলেন না। কেমন করে দেব সিদ্ধার্থ, আমি কেমন করে দেব? চেয়ে দেখনি প্রতিমার চোখের জল। একটুখানি কি ভেবে দেখনি যে একটু পরে নারায়ণ যখন ফিরে আসবে তখন আমি তাকে কি উত্তর দেব? কাজকর্ম সব এগিয়ে রেখেলাম বর্দা। বেনারসি আংটি কিনে ফেরার পথে ওই মিষ্টির দোকানের মিষ্টির অর্ডারটাও দিয়ে এলাম। এখন যাও, গিয়ে সব ক্যান্সেল করে দিয়ে এসো। কেন বর্দা, কি হয়েছে? আপনার চোখে মুখে এই চেহারা, ভাবলাম বেনারসি রংটা একবার আপনাকে দেখিয়ে নেব। বেনারসিতে আগুন ধরিয়ে দাও। কি বলছেন বর্দা, এটা প্রতিমার বিয়ের বেনারসি। বিয়ে হবে না নারায়ণ দা, আমাদের অজ্ঞাতে মেজদা অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করেছে?
আমি যে তাকে আশীর্বাদ করার জন্য আশীর্বাদী আংটিটা সঙ্গে করে নিয়ে এলাম। তুমি নদীতে ফেলে দাও। বর্দা, আংটি তো সবাই ফেলে দিতে পারে বর্দা, কিন্তু আপনার কথা। আমার কথা? হ্যাঁ বর্দা, হ্যাঁ, আপনি আমার মায়ের মৃত্যু সজ্জায় কথা দিয়েছিলেন আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হবে। সেই কথার উপর ভিত্তি করে আমি আপনার বাড়িতে রেখে গেছি এক জোড়া শাঁখা। আপনি নিজের হাতে রাধা গোবিন্দের কাছে পূজা করে রেখে দিয়েছিলেন সেই শাঁখা। এসবের কি কোনো মূল্য নেই বর্দা? আছে, আছে, আছে নারায়ণ, আছে, মূল্য আছে। পথ পেয়েছি, পথ পেয়েছি নারায়ণ, পথ পেয়েছি। প্রতিমার বিয়ে হবে আমার ভাই সিদ্ধার্থের সঙ্গে। দাদা, চমকে উঠলি কেন রে হতভাগা? পারবি না, পারবি না তুই, পারবি না তুই পার্থের পাপের প্রায়শ্চিত্ত করতে, পারবি না, পারবি না তুই তোর এই বরদাকে মিথ্যাবাদী বদনাম থেকে রক্ষা করতে। কি রে, বলা বলা বলা, পারবি না, পারবি না, পারবি না, তুই ভালো পারবি না। জানি না, জানি না বর্দা, আমি কিচ্ছু জানি না। আপনার সম্মান রক্ষার্থে আমি সব কিছু করতে পারি দাদা, তো কিন্তু না 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 না, আর কিন্তু না, আর কিন্তু না। দাদা, বড় বউ, দাদা, ধরো এই আংটি, ধরো, ধরো বলছি, পরিয়ে যাও, পরিয়ে যাও সিদ্ধার্থের হাতে। তুমি যা করছো ভেবে করছো তো? বাবা আমার হয়ে গেছে বড় বউ, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে এছাড়া দ্বিতীয় পথ আর আমার নেই। তাই বলছি, দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও সিঁদুর হাতে, পরিয়ে দাও। চেয়েছি আর কি যে পেলাম, আছেছি তা তো সব হারালাম। কি চেয়েছি হারালাম, হাসির হাটে হলো জমা, হাসির হাটে হলো জমা। এক রাত শুধু কান্না কান্না কান্না, মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা। শূন্য এ বুকে রেখে গেলাম এক রাত শুধু বেদনা বেদনা বেদনা। মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা, চাইব না আলোর ঠিকানা, চাইব না আলোর ঠিকানা। দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন নিয়ে হায় ওই দ্রৌপদী নামক রত্নটারে একবারের জন্য পেয়ে আমার হাতছাড়া হয়ে গেল। হায় হায়, এখন যখন আমি ওই ওই রেঞ্জার সাহেবের কোয়ার্টারের পাশ দিয়ে যাই, তখন বুকটা আমার হু 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 কইরে ওঠে। কি স্থানাটাই না বেড়ালে খেলে। সেদিন সেদিন রাত্রিবেলা যদি দ্রৌপদীর ওই ঝোপড়ির মধ্যে না রেখে আসতাম। হায় 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 হায়। উনি আর আক্ষেপ করবেন না মশাই, এই আপনি লিখে রাখুন, ওই দ্রৌপদী কিন্তু আপনারই হবে। না না সাটুসে, তা কি করে সম্ভব? সে যে ওই পার্থ ভরসার যে ব্যথা করে দিব্যি ঘর সংসার করতেছে। কিন্তু ওই
পার্থ ভট্টাচার্যকে এই জঙ্গল থেকে যে তাড়াতে হবে হালদার মশাই। বলো কি? এই বলছি আপনি আবার নতুন করে আদা জল খেয়ে ওই দ্রৌপদীর পিছনে লাগুন। আমরা ওই তিলকে তাল করে ওই দ্রৌপদীর নামে 2-4টে রং চঙে মস্কারা এই বাজারে ছেড়ে দিই, দেখবেন ওই লোক লজ্জার ভয়ে এই পার্থ ভট্টাচার্য কেমন বাপ করে এই জঙ্গল থেকে। আইডিয়াটা তুমি মন্দ দাও নাই স্ট্যাটাসে, কিন্তু কিন্তু একটা কুলু দরকার। কুলু না পাইলে তুমি তেলকে তাল করবে কেমন করে বলো তো? যতই হোক দ্রৌপদী এখন একজনের বেকরা বউ বটে। ওই বিয়ে নয় হালদার মশাই, বিয়ে নয়, এ হলো চোখের নেশা। হ্যাঁ, ওই ভালো কথা ওই লক্ষণের মুখে যেসব কথা শুনে। লক্ষণের মুখে কি কথা শুনেছো? এই শুনলাম ওই বনবাবু ছোড়াটা নাকি দ্রৌপদীর সাথে একসাথে খায় না। একসাথে শোয় না, একসাথে শোয় না। কেন শোয় না কেন? ওই কি একটু ব্যাপার নিয়ে পারতো নাকি ধনুক ভাঙা পণ করেছে। ওই যতদিন না তার দাদা নিজের হাতে ওই দ্রৌপদীর শাঁখা পরিয়ে দিচ্ছে, ততদিন সে ওই দ্রৌপদীর সাথে একসাথে থাকবে না। বেশ, কেসটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। এখন ওই পার্থ বর্ষাস দ্রৌপদীরে বে করে না পারছে গিলতি আর না পারছে ওগরাতি। ওদের ওই ভালোবাসার পলকা ঘরে আপনি যদি একটিবার শীতটা কেটে ঢুকতে ঢুকবো স্ট্যাটাসে ঢুকবো, কিন্তু টেনশন হইলো আমার ওই সওয়াল সৈকতটারে নিয়ে। সৈকত আর ওই পার্থ ভট্টাচার্যের মধ্যে যেরকম ভাবে দোস্তিটা দিনের পর দিন বেড়ে চলেছে, তাতে না কেসটা আমার হাতের বাইরে চলে যায়। যাবো বাপি, দাদা আজ আমাকে রেঞ্জার সাহেবের বাড়ি নিয়ে যেতে চাইছে, আমি যাবো। তুই রেঞ্জার সাহেবের বাড়িতে যাবি? বড়দের কথা মা, এই তুমি হলে বাচ্চা মেয়ে, এই তোমার বাপে আমার কথাটা ঠিক বুঝেছে। আছি হালদার মশাই, ওই দেরি না করে আপনি ওই পল্লুড়িটা ছেড়ে দিন, দেখবেন ওই লোক লজ্জার হয়ে পার্থ পালাবে। আসি বলছিলাম মা, আইবি, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি কথা? যা বাবা, তুই ছাড়া আমার আর আপন কি আছে বলতে পারিস? আরে বাবা, তুই তো তোর দাদাটারে চিনিস, সে আমার ভালো চেয়ে খারাপ বেশি করে। তুই তো আমার একমাত্র ভরসা রে মা। তুই এই বিপদ থেকে তোর বাপিরে উদ্ধার করতে পারবি নি মা? কি বিপদ বাপি? গুবরে পোকা। গুবরে পোকা? হ্যাঁ, গুবরে পোকা। ওই রেঞ্জার সাহেব গুবরে পোকা হয়ে আমার সাজানো বাগানটারে একেবারে তছনছ করে দেছে রে মা। ওই গুবরে পোকাটারে তুই বোতল বন্দি করতে পারবি নি? কি করে করবো বাপি? দাদার মুখে শুনেছি লোকটার নাকি ভীষণ নাকচু। ওই উঁচু নাকটা তোরে ভাঙে দিতে হবে। কিভাবে বাপি? আমার কাছে আয়, আমি সব বলছি। লজ্জা কিসের রে মা, লজ্জা কিসের? রামকৃষ্ণ পরমহংসদেব কয়ে গেছেন, লজ্জা মান ভয় 3 থাকতি নয়। তাহলে মা ওই কথাই ফাইনাল হয়ে রইল। তুমি তাহলে আজকে রেঞ্জার সাহেবের বাড়ি যাচ্ছ? যাচ্ছি বাপি, যাচ্ছি। আরে আসলে বন্দি করতেছো? করছি বাপি, করছি। আমার সোনা মা, এই বাপটার মান তুই রাখিস মা, এই বাপটার মান তুই রাখিস। আমি যাই। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো বাপিটা যে কি ভালো। সেই কবে থেকে আমি গানের মাস্টারকে এ বাড়ি থেকে তাড়াবার তাল করছি। ওরকম মেয়ে ছেলে মার্কা পুরুষ মানুষ নিয়ে মন ভরে নাকি? আমার চাই পার্থ ভট্টাচার্যকে। ও কি নাইস ফিগার, চোখে কত প্রেম, মুখে কত হাসি। তোমার হাসিতে বোধ জানি না কি আছে জাদু, বস করে রেখি
বস করে রেখেছো আমার, পথ খুঁজি পথ যে হারাই, ও পথ খুঁজি পথ যে হারাই, ও পথ খুঁজি পথ যে হারাই। মাগো মা, এই হাসি দিয়েই তো তুমি আমাকে বশ করে রেখেছো আইভি। চলো চলো তাড়াতাড়ি হারমোনিয়ামটা বের করে আমরা বসি, চলো। মাস্টারমশাই, হারমোনিয়াম যে আবার ভেঙে গেছে। ওহ মাগো মা, হারমোনিয়াম ভেঙে গেছে তা কি হয়েছে, জাজ সেট তো রয়েছে, ওই জাজ সেট দিয়েই আজ তোমাকে আমি একটা ওয়েস্টার্ন গানের সুর তোলাবো। জাস্ট গেটের বাইরে, আপনি গেটের বাইরে যান। কেন আইভি? আইভির আয় এখন অন্য পুরুষের স্বপ্ন, আইভির চোখে এখন অন্য পুরুষের স্বপ্ন, আইভির মনে এখন অন্য ভ্রমরের গুঞ্জন। না না আইভি, না, তা কখনো হতে পারে না আইভি। আইভি, আইভি তুমি একবার একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো, একবার আমার বুকের দিকে চেয়ে দেখো, হৃদয় কোমল বেদনার কথা। তুমি পারবে আইভি আমার এই বুকে অমন করে ব্যথার কামান দাগতে পারবে? আপনার মতো মশা মারতে কামান দাগার প্রয়োজন হয় না। আপনার আইভিকে আপনি ভুলে যান। আইভি, আমি ভুলে যাব? হ্যাঁ, ভুলে যাবেন। আইভি, ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই ভুল। না, ভুল নয়, তোমার খেলা আমি বুঝে গেছি আইভি, তোমার খেলা আমি বুঝে গেছি। তাই তো দলিত দর্পের মতো এই ললিত কুমার তোমাকে ছায়ার মতো ঘিরে রেখেছে, আমার হাত থেকে তোমার কিছুতেই রেহাই নেই। মাগো মা, আমি কথাগুলো কাকে বলছি? এই চুপ কর, এর 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 হারিয়ে গেছে কি যেন হারিয়ে গেছে, মন তার মরুভূমি ফাঁকা, মন তাই মরুভূমি ফাঁকা, মন তাই মরুভূমি ফাঁকা, মন তাই মরুভূমি ফাঁকা, কি যেন হারিয়ে গেছে, কি যেন হারিয়ে গেছে। হাজার জনের ভিড়ে দাঁড়িয়ে থেকেও আমি আজ একা বড় একা, হাজার জনের ভিড়ে দাঁড়িয়ে থেকেও আমি আজ একা বড় একা, আমি আজ একা বড় একা, মন তাই মরুভূমি ফাঁকা, মন তাই মরুভূমি ফাঁকা,
দ্রৌপদী, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, তোদের ব্যাপার স্যাপার কি বলতো? আমি কি শুনতে পাচ্ছি? হ্যাঁ? বিয়ের পর স্বামী স্ত্রী এক ঘরে থাকবে না, এ কি আজব ধরনের কথাবার্তা? আজ ফিরুক পার্থ অফিস থেকে, ওর সঙ্গে আমার এক হাত হয়ে যাবে। দাদা, এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে কেন তুমি মাথা গরম করছো বলো তো? মানুষটা সারাদিন তেতে পুড়ে অফিস থেকে বাড়ি ফিরবে, এই সময় তার কানে কথাগুলো বললি তিনি আমাদেরকে ভুল বুঝবেন না। আবার বই যাবে। হ্যাঁ, গল্প আর কি। আমার বোনের পরিষ্কার কথা, আমার বোনের এত কষ্ট আমি সহ্য করব কেন? দাদা, কষ্ট না করলে কেষ্ট পাবো কোত্থেকে? কদিন যদি এই কষ্টটুকু সহ্য করতে পারি, তাহলে তাহলে হয়তো সত্যি তেনার দাদা এসে আমার হাতে শাখা জোড়া তো তুলে দিয়ে যাবে। ও, তুমি শুধু ওর দাদার কথা ভাবছো? আর তোমার দাদা এই সৈকত হালদার বলছে কোনো মূল্য নেই? ছোট বাবু, কি হলো রে, তুই অমন করছিস কেন? ওরে, তোর জন্যে আমি হালদার বাড়ির সমস্ত সম্পদ উজাড় করে দিতে পারি। চুপ করেন ছোট বাবু, চুপ করেন। আমার সামনে ওই হালদার বাড়ির নামটা উচ্চারণ করবেন না। চলে যান আপনি এখান থেকে। দ্রৌপদী, কথা না বাইরে চলে যান, এই মুহূর্তে চলে যান, নইলে যে হাত দিয়ে আমি একদিন আপনার পেন নাম করেছি, সেই হাত দিয়ে আপনার টুকটুকটা টিপে। এই তুই কি করছিস তুই? দ্রৌপদী, সে কথা তুই বুঝবে না সৈকত, তবে তুই এখান থেকে চলে যা ভাই। কি বলছিস তুই পার্থ? তুই আমাকে চলে যেতে বলছিস? তাহলে আমাকে নিয়ে তোদের মনে কোনো অবিশ্বাস? না না সৈকত, নয়, এ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, এই রহস্যের মূল অনেক গভীরে। রহস্য? কি সেই রহস্য? না ভাই না, নিতান্ত নিরুপায় না হলে আমি তোর কাছে সে কথা উচ্চারণ করতে পারবো না সৈকত। আর শুধু তোর হাত ধরে একটিবার অনুরোধ করছি, তুই এখান থেকে চলে যা সৈকত। তুই এখানে দাঁড়িয়ে থেকে তুই এই দ্রৌপদীর মানসিক যন্ত্রণা বাড়া। কি বললি? আমি থাকলে দ্রৌপদীর মানসিক যন্ত্রণা বাড়বে? তুই এখন আমাকে বলতে পারলি? বেশ, আমি চলেই যাচ্ছি। কাঞ্চনপুরের এই একটা জায়গায় এসে আমি প্রাণ খুলে হাসতাম, মন খুলে কথা বলতাম, কিন্তু তোরা যখন তা চাস না, তখন এখানে এসে আমি আর তোদের বিব্রত করব না। আর সৈকত, না, ভয় পাস না পার্থ। তোর বিপদের দিনে আমি নিশ্চয়ই আসবো। তোরা আমার সম্পর্কে কি জানিস আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি, এই অর্থহীন, ভালোবাসাহীন, বিবেকহীন সৈকতের জীবনে একটা আদর্শের সূর্য আর একটা মমতার চন্দ্র আছে। আমার সেই আদর্শের সূর্যটাকে জানি। আমার সেই আদর্শের সূর্যটা হলিস তুই। হ্যাঁ রে, হ্যাঁ তুই। আর আমার সেই মমতার চন্দ্রটা হচ্ছে আমার সেই মমতার চন্দ্রটা হলো আমার বোন দ্রৌপদী। দ্রৌপদী, সৈকত, ও হয়তো আমাদের ভুল বুঝলো। কতবার তোমাকে বলেছি সামান্য ব্যাপারে তুমি উত্তেজিত হবে না, কতবার তোমাকে বলেছি অতীতের সব কথা তুমি ভুলে যাও। পারিনি বনবাবু, সেদিনে সে কথাটা আমি বলতে পারিনি। ওই হালদার বাড়ির নামটা শুনলে আমার মাথার ভেতরটাতে আগুন জ্বলে ওঠে। আমি ভুলে যাই তোমার কথা, ভুলে যাই জগৎ সংসারের চিন্তা। মনে হয় ঘর থেকে এক ছুট্টা বেরিয়ে গিয়ে দাঁড়াই সেই জানোয়ারটার মুখোমুখি, শরীরের লবণ শক্তি সঞ্চয় করে সেই জানোয়ারটার টুটি টিপে ধরি। বল জানোয়ার, এখন আমার স্বামী দৌলতে আমার অনেক পয়সা, কত পয়সা তুমি নেবে? সেদিন তুমি আমার বাবার হাতে যে টাকা দিয়েছিলে তার দ্বিগুণ টাকা আমি তোমারে ফিরে দেব, বিনিময়ে তুমি আমারে ফিরে দাও।
জোর করে তুমি যেটা আমার থেকে কেড়ে নেছিলে আমারে ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও। দ্রৌপদী, দ্রৌপদী, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার দ্রৌপদী? দ্রৌপদী, কি হয়েছে তোমার? নিশ্চয় বেহুশ হয়ে গেছে বড়বাবু। হ্যাঁ, বেহুশ হয়ে গেছে। আজকাল তো প্রায় হয়, আপনি তো সব সময় কাজ নিয়ে থাকেন, সংসারে কোনো খবর রাখবার সময় থাকে না। তাহলে বুঝতে পারতেন। কি বুঝতে পারতাম? দ্রৌপদী শরীরের কথা। আজকাল দ্রৌপদী কিছু খেতে চায় না, জোর করে মুখে কিছু দিতে গেলেই সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। সে কি? তাহলে তো একটু ডাক্তার ডাকতে হয়। হ্যাঁ, ডাক্তার। তুমি যাবে কি বাবাজি? আমি সঙ্গে করে ডাক্তার বাবুকে নিয়ে এসেছি। ডাক্তার বাবু। ইয়েস মিস্টার ভট্টাচার্য, ইটস মাই গ্রেট লাক যে আপনার মতো একটা বিরাট মানুষের সেবা করার সুযোগ পেলাম। হ্যাঁ, তা কি হয়েছে বলুন তো আপনার স্ত্রী? দেখি 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 বুঝতে পেরেছি, বুঝতে কি 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 বুঝতে পেরেছেন ডাক্তার বাবু? নাথিং টু বি ওয়ারিড, চিন্তিত হবার কিচ্ছু নেই। মানে ইটস এ হ্যাপি নিউজ ফর ইউ, মানে আপনার জীবনের একটা মহা আনন্দের খবর। আনন্দের খবর? তার মানে? হ্যাঁ, সে ইজ ক্যারিং, মানে দ্রৌপদী মা হতে চলেছে। হোয়াট? ইয়েস ইয়েস, দ্রৌপদী মা হতে চলেছে? ইয়েস। আর দ্রৌপদী মা হওয়া মানে আপনি শীঘ্রই বাবা হচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি চলি। দাদা, চলে যাবেন কি? আপনার ফ্রিজটা লাগবে না, লাগবে না। এই যে আপনাকে এত বড় একটা সুসংবাদটা দিতে পারলাম, এইটাই জানেন ভট্টাচার্য, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পেজ। চলি চলি মিস্টার ভট্টাচার্য, গুড বাই, গুড বাই। কি ভাবছো ডাক্তারকে ডাকবে? থাক থাক, ডাক্তারকে আর ডাকতে হবে না, আর ডাকতে হবে না গো ডাক্তারকে। ওই অনামুখ ডাক্তারকে ডেকে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং পাড়া প্রতিবেশীদের ডাকো। হ্যাঁ, আমার মেয়ের সুখের সংসার দেখে খুব তো মুখে বলেছিল, এবার সবার মুখে ছাই দিয়ে আমার মেয়ের ভগবান চাওয়া পাওয়া সব মিটিয়ে দিয়েছে। এই দামোদরের ভাঙা ঘর আলো করতে এবার লাতি লাদনি আসছে। এই দামোদর করাতির লাতি লাদনি। দামোদর করাতির লাতি লাদনি। দ্রৌপদী, হ্যাঁ, আরে হাঁ করে চেয়ে আছিস কি? বনবাবুর বাড়িতে খবর পাঠা, মিষ্টি আনতে অর্ডার দে। আমাকে একা নয়, এই গোটা পাড়ার লোককে মিষ্টি মুখ করাতে হবে, মিষ্টি মুখ। হ্যাঁ, কালো কোন আলো করে ছেলে আসছে রে, ছেলে। আরে ছেলে যে সে নোকের ছেলে নয়। আমাদের এই কাঞ্চনপুর বনের বনবাবু পার্থ ভট্টাচার্যের ছেলে। হ্যাঁ, ওই পার্থ ভট্টাচার্যের ছেলে। হ্যাঁ, পার্থ ভট্টাচার্যের ছেলে। পার্থ ভট্টাচার্যের ছেলে? কি হতে পারে না দ্রৌপদী? ভাগ্যি ভাগ্যি কখনো আমার এনে এমনি করে ছেলে খেলা করতে পারে না। এই একটা ভয়ে দিনাত আমি শুইতে থাকি, মনে মনে কত ভগবান ডেকেছি। সেই ভগবান কখনো আমার উপর এমনি অবিচার করতে পারে না, অবিচার করতে পারে। এটাকে তুমি অবিচার বলছো কেন দ্রৌপদী? মাতৃত্ব নারী জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর যদি সেই সম্পদ লাভের সুযোগ তোমার হয়। ঠাট্টা করুনি বনবাবু, দ্রৌপদীর জীবনটা নিয়ে এমনি করে ঠাট্টা করুনি। দ্রৌপদীর জীবনে
কত বড় নজ্জা তা আমি তোমারে বোঝাবো কেমন করে? বনবাবু, বনবাবু, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। বনবাবু, ডাক্তারের কাছে নিয়ে চলো। আর ডাক্তার বাবু যদি তোমার বাবার কথারই পুনরাবৃত্তি করেন, তাইলে বিষ খেয়ে লিজার জীবনটাকে আমি শেষ করে দিব। না না দ্রৌপদী, না, এ জীবন তুচ্ছ নয়। কিন্তু আমার পেটে সে আসছে। সেও আমাদের সহযাত্রী হবে। এতদিন দুজনে লড়েছি, এবার লড়বো তিনজনে। কি বলছো বনবাবু? তারে তুমি স্বীকার করে নিতে পারবে? চাঁদের কলঙ্ককে না মেনে নিলে এই চাঁদটাকে পাবো কেমন করে দ্রৌপদী? বনবাবু, মানুষ নিজের সন্তানকে নিয়ে যে যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন আমিও দেখেছি দ্রৌপদী। আমিও চেয়েছি তার ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে তার বৃষ্টি মুখ থেকে বাবা ডাক শুনতে। বনবাবু, দ্রৌপদী, তার শরীরের রক্তটা আমার না হলে বাবা ডাকতে আমাকেই ডাকবে। বলো না দ্রৌপদী, বাবা ডাকতে আমাকেই ডাকবে। বলো না, বলো না, বলো না দ্রৌপদী, বাবা ডাকতে আমাকেই ডাকবে। বনবাবু, দ্বিধা সংকোচ আমি মুছে ফেলেছি দ্রৌপদী। তোমার সন্তান আজ আমারই সন্তান। সংস্কার আর আজন্মের বোধ বিশ্বাসকে দুয়াতে সরিয়ে মানবিকতার নতুন সিংহাসনে তোমার সন্তানের অভিষেক ঘটাবো দ্রৌপদী। হ্যাঁ, এসো 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 ধর্ম। না বনবাবু, না, আমি পারবো না বনবাবু, আমি পারবো না। আমি তা কিছুতেই পারবো না বনবাবু। আমি পার্থ ভট্টাচার্যের বউ হয়ে ওই হীরালাল হালদারের সন্তান রে গপ্পে ধরে। দ্রৌপদী, তুমি চুপ করো। তুমি ভুলে যেও না, আমিও রক্তে মাংসের মানুষ। সহ্য শক্তি আমারও আছে, কিন্তু কিন্তু সে সহ্য শক্তি ইস্পাত দিয়ে তৈরি নয় দ্রৌপদী। দ্রৌপদী, তুমি আমাকে একটু একা থাকতে দাও দ্রৌপদী। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে চলে যাও দ্রৌপদী। চলে যেতে বলছো? বেশ, তাই যাচ্ছি বনবাবু, তাই যাচ্ছি। না জেনে না বুঝে যে তাসের ঘর আমরা গড়েছিলাম, সে তাসের ঘর জীবনের দমকা বাতাসে টিকবে কেন? তবু যে ঘরটিতে এতদিন তুমি আমারে থাকতে দেছো, হে তোমার অনেক অনেক দয়া বনবাবু। অনুমতি দাও বনবাবু, অনুমতি দাও। আর একবার তোমার ওই ঘরটাতে আমি যাই। দ্রৌপদী, দ্রৌপদী রে, তুমি ভুল বুঝো না গো বনবাবু। সমাজ সংসার সব বাইরে অগ্রাহ্য করে এই দ্রৌপদীও চেয়েছিল সীতার মতো সতী সাধ্যী থাকতে, কিন্তু ভাগ্যটা আমার মহাভারতের দ্রৌপদীর সঙ্গে এক সুতোয় বাঁধা। গলায় মালা পরিয়ে স্বামী বলে কাছে টানলে কি হবে? সেদিনের দ্রৌপদী স্বামীকে কাছে পায়নি, আর আজকের দ্রৌপদী স্বামীকে কাছে পেও হাইরে দিল বনবাবু, হাইরে দিল, হাইরে দিল। দ্রৌপদী, যে ডোরেরই বাধারে মন, সে যে বড়ই মজার বাঁধন। যে ডোরেরই বাধারে মন, সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া, তারে একবার মন দিলে হায় রে, রাতে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়? রাতে মনটা দেখিলি বল কোন মথুরা, রাতে মনটা দেখিলি বল কোন মথুরা। রাধে
বোন আমি। আপনি এ সময় আমার কোয়ার্টারে? দাদার মুখে দিনের পর দিন আপনার প্রশংসা শুনে আপনার সঙ্গে পরিচয় করতে চলে এলাম। যদি অনুমতি করেন এখানে একটু বসতে পারি? এক্সকিউজ মি, আপনি একদিন পরে আসবেন, আপনাকে যথেষ্ট আদর আপ্যায়ন আমি করতে পারবো না। না 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 না, আদর আপ্যায়নের কি প্রয়োজন আছে? আরে বাবা, আপনার কোয়ার্টার মানেই তো আমার কোয়ার্টার। আপনার আপনার এই পাঞ্জাবিটা একটু খুলে দেবেন? কেন কেন? না, ভীষণ নোংরা হয়েছে। আপনার মতো অমন সুন্দর চেহারা এই পাঞ্জাবি মানায় না। আমি কাল বাড়ি থেকে এটা পরিষ্কার করে নিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, প্রয়োজন আছে অফিসার, প্রয়োজন আছে। আপনি হয়তো জানেন না, পৃথিবীর একজন সার্থক পুরুষের পেছনে থাকে তার উপযুক্ত সহধর্মিনীর হাত। হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? আমি কিন্তু একজন বিবাহিত। বিবাহিত? তো কোথায় বৌদি? ও তাকে বুঝে দেশের বাড়িতে রেখে এসেছেন? না না, তিনি এখানেই আছেন। ও, আপনি দ্রৌপদীর কথা বলছেন? আমি তো শুনেছি আপনি তাকে রক্ষিতা করে রেখেছেন। স্টপ, আই বেবি। যদিও আপনি সৈকতের বোন, বাট ইয়েট রিমেম্বার আই এম বাউন্ড টু সে, প্লিজ প্লিজ গেট আউট, বেরিয়ে যান। কি বললেন? এত বড় অপমান আমাকে? না আইবি, আইবি দেবী, ওনার কথা আপনি কিছু মনে করবেন না। আপনি আসুন, আমার সঙ্গে ভেতরে আসুন। নো নো থ্যাঙ্কস। পার্থদা, আজ হয়তো আপনি আমার উপর রাগ দেখিয়ে দ্রৌপদীর সামনে হিরো সেজে গেলেন, বাট রিমেম্বার, আপনার এই ভুল ভাঙবে, আর যেদিন ভাঙবে সেদিন আমি আবার আপনার কোয়ার্টারে আসবো। চলি, গুড বাই। কেনে তুমি আইবিদির সাথে বিবাদ করতে গেলে? ও যার নামে বদনাম করছে সেই যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? আর কি এই বাড়িতে আমার থাকা চলে? বনবাবু, তোমার জীবন থেকে তোমার দাদা বৌদিরে আমি কেড়ে নিয়েছি। তুমি ঘর দেছো, সে ঘরের সম্মান আমি রাখতে পারিনি। আর কি এই ঘর আগলে আমার বসে থাকা সাজে? ওকে, আবার ময়লা জামা প্যান্টগুলো পরেছো, আলমারিতে তোমার কাঁচা জামা প্যান্ট তোলা আছে, তোমার খাবার ঘরের টেবিলে ঢাকা দিয়ে রেখেছি। আর কি দ্রৌপদী? আর যে জিনিসটা একদিন আমার মনেই ছিল, সে জিনিসটা আনতেই তো আমি ঘরের ভেতরে গিয়েছিলাম। এই শাখা জোড়াটা, এটা তো একদিন আমার বেশ মনেই ছিল। এইটাই তো তোমারে দিতে এসেছি। তোমার দাদা বৌদুরে বলো, তোমার সঙ্গে যার বিয়ে দেবে সেই বউকে যেন এই শাখা জোড়া পইরে বরণ করে নেয় বনবাবু। না দ্রৌপদী না, পরমার্থ ভট্টাচার্যের শিক্ষার নীতিতে ওজন করে আমি তোমাকে গ্রহণ করেছি। আর এই শাখা জোড়াকে নিয়ে পরমার্থ ভট্টাচার্যের সঙ্গে আমার জীবনের কঠিনতম পরীক্ষা, সে পরীক্ষায় তো আমি হেরে যেতে পারি না দ্রৌপদী। কিন্তু বনবাবু, দ্রৌপদী এসো, এসো, আমার হাত ধরো। এবার আমার সঙ্গে গলা মিলিয়ে গাও। বনবাবু, আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব নামরে প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি।